আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। ইরানের হাতে ২০০০ মিসাইল, আতঙ্কে ইসরায়েলের ঘুম হারাম, ভয়ে গলা শুকাচ্ছে নেতানিয়াহুর। গাজায় লক্ষাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। সিন্ধু নিয়ে পাক ভারত উত্তেজনা, বড় যুদ্ধের আশঙ্কা। যুদ্ধবন্ধে শান্তি প্রস্তাবে পরিবর্তন, স্বাগত জানালেন জেলেনস্কি। মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলতে চান ট্রাম্প। সৌদি আরবে প্রথমবারের মতো চালু হলো বার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরানের হাতে ২০০০ মিসাইল, আতঙ্কে ইসরায়েলের ঘুম হারাম, ভয়ে গলা শুকাচ্ছে নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্যের এখন চরম উত্তেজনা। ইরান এবং ইসরায়েলের মধ্যকার ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতের চেহারা নিচ্ছে। তেহরানের হাতে থাকা বিশাল ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার নিয়ে রীতিমতো গভীর আতঙ্কে ভুগছে ইসরায়েল। বিশেষ করে সম্প্রতি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের চালানো বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর এই উদ্বেগ আরও বেড়েছে। গোয়েন্দা সূত্রে খবর, ইরানের হাতে রয়েছে ২০০০-এরও বেশি বিভিন্ন পাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের বিশাল এক সম্ভার, যা ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল, যেগুলো ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইরানের এই বিশাল অস্ত্রভাণ্ডারই এখন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। ইরানের এই সামরিক সক্ষমতা ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে চাপ সৃষ্টি করেছে, বিশেষ করে যখন ইরানের পক্ষ থেকে একের পর এক প্রতিশোধের হুমকি আসছে। যদিও ইসরায়েলও পাল্টা হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছে, কিন্তু এত বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের হামলা মোকাবেলা করা যে কোনো দেশের জন্যেই কঠিন চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে নেতানিয়াহু প্রশাসনকে এখন কেবল সামরিক দিক নয়, কূটনৈতিক ও রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত সতর্ক থাকতে হচ্ছে। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে আন্তর্জাতিক মহলও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আমেরিকা থেকে শুরু করে পশ্চিমা মিত্রদেশগুলো ইসরায়েলের পাশে দাঁড়ালেও তারা এখন এই সংঘাতকে পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে দিতে চায় না। নেতানিয়াহু একদিকে যেমন দেশের নিরাপত্তা নিয়ে অনড়, অন্যদিকে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের এই ২০০০ মিসাইল যে কোই মুহূর্তে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। ফলস্বরূপ চরম সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব এক অদৃশ্য আতঙ্কে ভুগছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে নেতানিয়াহুর সতর্ক মন্তব্যে এবং ঘন ঘন নিরাপত্তা বৈঠকে। মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনা কতদূর গড়ায়, এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। গাজায় লক্ষাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। গাজায় যুদ্ধে ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা নিয়ে এতদিন যা জানা গেছে, বাস্তব সংখ্যা তা আরও অনেক বেশি। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের নতুন গবেষণায় এমন চিত্র উঠে এসছে। সোমবার এ তথ্য জানিয়েছে জার্মান সাপ্তাহিক পত্রিকা ডি জাইট। গবেষকদের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম ২ বছরে গাজায় ৯৯,৯৯৭ থেকে ১,২৫,৯১৫ জন নিহত হয়েছেন। তাদের গড় হিসাব অনুযায়ী নিহত ১,১২,০৫৯ জন। প্রকল্পটির কর্মকর্তা ইরেনা চেন বলেন, ঠিক কতজন মারা গেছেন তা কখনোই সঠিকভাবে জানতে পারব না, শুধু যতটা সম্ভব বাস্তবসম্মত অনুমান ভিত্তিক তথ্য দেয়া হয়েছে। ম্যাক্স প্ল্যাঙ্কের গবেষকরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে একটি পরিসংখ্যানগত তথ্য তৈরি করেছেন। গাজা হাসপাতালের তথ্যের পাশাপাশি তারা স্বতন্ত্র গৃহস্থ জরিপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মৃত্যুর তথ্য সংগ্রহ করেছেন। এই তথ্যগণ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধের প্রথম ২ বছরে ৬৭,১৭৩ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। তবে জার্মানির এই প্রতিবেদনে বলা হয়েছে, এই তথ্য নিয়ে কোনো পরিসংখ্যানগত কারুকার্য নেই। বিভিন্ন গবেষণা দলই এর আগে দেখিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব সাধারণত রক্ষণশীল। গাজায় যুদ্ধের সরকারি হিসাবের চেয়ে বেশি মানুষের প্রাণহানি হয়েছে। বিভিন্ন গবেষণাতেই বিপুল সংখ্যক হিসাবে না থাকা মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কেবল হাসপাতালে দেওয়ার মতো নিশ্চিত মৃত্যু সংখ্যাগুলো গণনা করে। বোমা হামলায় ধ্বংসস্তূপে চাপা পড়ে যাদের মৃত্যু হয়েছে তাদের অনেকেই হিসাবভুক্ত হয়নি। সিন্ধু নিয়ে পাক ভারত উত্তেজনা, বড় যুদ্ধের আশঙ্কা। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সম্প্রতি এক বক্তব্য নিয়ে দিল্লি ইসলামাবাদের মধ্যে আবারও উত্তেজনা দেখা গেছে। রাজনাথের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও।
রাজনাথ এমন সময় সিন্ধু নিয়ে মন্তব্য করলেন যখন তার আগেই দুই দেশের মধ্যে সন্ত্রাসী হামলা থেকে শুরু করে নানা বিষয় নিয়ে তীব্র বিরোধ চলমান। খবর এনডিটিভির। খবরে বলা হয়, রাজনাথ সিং বলেছেন, আজ সিন্ধু হয়তো ভারতের নয়, কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধু সবসময়ই ভারতের অংশ। আর ভূমির ক্ষেত্রে সীমান্ত পরিবর্তন হতে পারে, কে জানে, হয়তো কাল বা পরশু সিন্ধু আবার ভারতের হবে। গত রবিবার পাকিস্তান রাজনাথের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। ইসলামাবাদ রাজনাথের বক্তব্যকে বিভ্রান্তিকর, ঐতিহাসিক বিকৃতকারী এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে বর্ণনা করেছে। রাজনাথ দাবি করেছেন, তার প্রজন্মের সিন্ধুর হিন্দু সম্প্রদায়ের মানুষ কখনোই এই প্রদেশটির পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়াকে পুরোপুরি মেনে নেননি। রাজনাথের বক্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজনাথ সিংয়ের দাবি হিন্দুত্ববাদী সম্প্রসারণবাদের মানসিকতাকে ধারণ করে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে স্বীকৃত সীমান্তকে চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বকে দুর্বল করে। এছাড়া এ ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে ভারতীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতের উচিত তাদের উত্তর পূর্বাঞ্চলের দীর্ঘদিনের অভিযোগগুলোর দিকেও নজর দেওয়া, যেখানে বিভিন্ন জনগোষ্ঠী ক্রমাগত বঞ্চনা, পরিচয়ভিত্তিক নিপীড়ন এবং রাষ্ট্রের ছত্রছায়ায় সহিংসতার চক্রের শিকার হচ্ছে। বিবৃতিতে কাশ্মীর ইস্যুতে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে পাকিস্তান ভারতকে আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষিত রূপ দেওয়ার প্রতি প্রস্তাব অনুযায়ী জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধানে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেয়। সম্প্রতি কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার পিছনে পাকিস্তানকে দায়ী করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সন্ত্রাসী হামলায় ১৩ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের ওই ঘটনাকে ইতোমধ্যে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে ভারত। ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে ভারতীয় পুলিশ। কাশ্মীরে সন্দেহজনক হামলাকারীর বাড়িঘর বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় কর্মকর্তারা জোর গলায় বলে আসছে, এই হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে, যদিও ইসলামাবাদ সবসময় এমন অভিযোগ অস্বীকার করে আসছে। এ ঘটনার কয়েকদিন পর পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দরাবাদের লতিফাবাদ এলাকায় এক আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। খবরে বলা হয়েছে, সেখানে অবৈধভাবে বিস্ফোরক মজুত করা হয়েছিল। এছাড়া পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী তৎপরতার জন্য দিল্লিকে দায়ী করেছে ইসলামাবাদ। যুদ্ধবন্ধে শান্তি প্রস্তাবে পরিবর্তন, স্বাগত জানালেন জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনায় পরিবর্তন করায় স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংশোধিত প্রস্তাবকে তিনি সঠিক পদ্ধতি বলে অভিহিত করেছেন, তবে ক্রেমলিন এই সংশোধনীগুলোকে প্রত্যাখ্যান করেছে। জানা গেছে, মার্কিন ওই প্রস্তাবে মস্কোর পক্ষে বেশি সমর্থন থাকায় প্রত্যাখ্যানের পরে ইউরোপীয় মিত্ররা পরিকল্পনাটি ১৯ দফায় নামিয়ে এনেছে। সোমবার টেলিগ্রামে জেলেনস্কি বলেছেন, এখন যুদ্ধ শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপের তালিকা তৈরি করা যেতে পারে। এবারের প্রস্তাবে অনেক সঠিক উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরও বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছেন, তবে এখনও কোনো সময়সীমা নির্দিষ্ট হয়নি। ইউক্রেনীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন, গত শুক্রবার প্রকাশিত ২৮ দফা বিভাগটি আর মূল্যায়ন করা হবে না। মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা সংশোধিত পরিকল্পনা পর্যালোচনা করতে জেনেভায় বৈঠক করেছে, তবে রাশিয়ান প্রতিনিধিরা এ আলোচনায় অংশ নেননি। সোমবার ক্রেমলিনের এক কর্মকর্তা সংশোধনীগুলোকে সম্পূর্ণ অগঠনমূলক বলে প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষে নয়, উভয় পক্ষের মতামত নিয়ে আমলে না কাজ করছে না, এই ধারণা সম্পূর্ণ ভুল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনাকে আশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, হয়তো ভালো কিছুই ঘটতে যাচ্ছে, তবে ফলাফল বাস্তবে না দেখা পর্যন্ত বিশ্বাস করবেন না। এদিকে মঙ্গলবার ভোরে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটোস্কো জানান, রাজধানীর একটি আবাসিক ভবনে রুশ বাহিনী মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি শহরের বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে।